এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি বলবো? মেয়রাত হাসলো, জিজ্ঞেস করলো, কিছুই বলার নেই? বুঝতে পারছি না আসলে। আচ্ছা বলুন, আমার গান কেমন লাগলো? ভালো। কাট কাট গলায় বলল স্রোত। শুধুই ভালো? মজা করে করুণ কণ্ঠে বলল মেহরাত। হ্যাঁ। কাঠখোট্টা জবাব স্রোতের। এই গানটা যদি আমি ফেসবুকে আপ দিতাম, আপনি জানেন শত শত মেয়ে আমাকে প্রপোজ করত, কেউ কেউ তো বাসায়ও চলে আসতো। আপনি আমার মর্ম বুঝলেন না স্রোতসিনী। দুষ্টুমি করে বলল মেহরাত। তো ফেসবুকে আপ দিতেন, আমাকে কেন দিলেন? আজব। আমি আমার ব্যক্তিগত মানুষকে নিজে গান গেয়ে শুনিয়েছি, তাতে আপনার কি? প্রেমে ফেলতে চাচ্ছেন? প্রেমে পড়েছেন? না, এত সহজে প্রেমে পড়ার লোক নই আমি। আপনাকে এখন প্রেমে পড়তে হবে না, বিয়ের পরে পড়লেও হবে। আপনি শুধু বিয়েটা করে নিন। করব না বিয়ে। রাগান্বিত কণ্ঠে বলল স্রোত। মেহরাত এবার শব্দ করে হেসে ফেলল, বলল, বিয়ে তো আপনাকে করতেই হবে আর আমাকেই করতে হবে। রাখছি, পড়তে বসেন। আমার বউ ফেল টু হোক আমি চাই না। মুচকি এসে বলে ফোন রেখে দিল মেহরাত। অন্যদিকে স্রোতের রাগ লাগছে, অনেক রাগ লাগছে। এই বদলোকটা তাকে ফেল টু বলল, সে ফেল টু। রেগে ফোন বন্ধ করে বিছানায় ছুঁড়ে মারল। ওই লোককে সে দেখে নিবে। পরের দিন বর্ণাতা বেগম কল করলেন স্রোতকে। সালাম বিনিময় কুশলাদি বিনিময় করার পর সরাসরি জিজ্ঞেস করলেন, কি ডিসিশন নিলে স্রোত? আন্টি আমি কিছু একটা বলতে নিয়ে চুপ করে গেল স্রোত। কেমন জানি লাগছে বলতে। চুপ করে গেলে কেন বলো? আমি বিয়েতে রাজি। আমতামতা করে বলেই ফেলল স্রোত। তার মনে হচ্ছে একদল লজ্জারা তাকে ঘিরে ধরেছে। আলহামদুলিল্লাহ, আমি জানতাম মা তুমি রাজি হবে। আমি সবাইকে জানিয়ে দিয়েছি। অনেক খুশি হয়ে বললেন বনলতা বেগম। আন্টি আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার ছেলেকে এখনই জানাবেন না আমি যে রাজি। বনলতা বেগম জোরে হেসে ফেললেন, বললেন, আচ্ছা আচ্ছা বুঝেছি, বলবো না আমার ছেলেকে। আরো কিছু কথা বলে ফোন রেখে দেন বনলতা বেগম। তখনই হঠাৎ করে পেছন থেকে স্রোতকে কনগ্রাচুলেশনস আপু বলে ঝাপটে ধরে। স্রোত চাল সামলাতে পেরে দুজনেই বিছানায় পড়ে যায়। স্রোত রাগ দেখাবে কি এর আগেই দুই বোন হাসতে হাসতে শেষ। কতদিন পর স্রোতের নিজেকে নিশ্চিন্ত লাগছে, কিন্তু কোথাও একটা ভয় আছে, সময় লাগবে। অন্যদিকে রাতের বেলায় মেহরাজ মায়ের কাছ থেকে জানতে চায় স্রোত কি বলেছে। বর্ণাতে বেগম দুঃখী দুঃখী মুখ করে বলেন স্রোত না করে দিয়েছে। মেহরাজ যেন ভাবতে পারেনি স্রোত না করে দিবে। সেই রুমে চলে যায়। মায়ের সামনে রাগ দেখায় না সে। সে জানে তার মা রাগ সহ্য করতে পারে না। দরজা লাগিয়ে বিছানায় বসে পড়ে। তার মাথায় আগুন জ্বলছে, রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। দু হাতে নিজের চুল টানছে। রিজেকশন মানতে পারছে না। সে স্রোতকে কল দেয়। স্রোত যেন মেহরাজের কলের অপেক্ষাই করছিল। সে মুচকি এসে মনে মনে বলল, আজকে সবকিছু উসুল তুলবো মেজর সাহেব। ফোন রিসিভ করতেই মেহরাজ শান্ত গলায় বলে ওঠে, কালকে আপনি আমার সাথে দেখা করবেন? স্রোত শান্ত স্বর শুনে ভয় পেয়ে যায়। সাহস চুকিয়ে বলে, আমি দেখা করতে ইচ্ছুক নই। তুলে নিয়ে আসবো। দাঁত কিরমি দিয়ে বলে মেহরাত। কোনোভাবেই রাগ সংবরণ করতে পারছে না সে। স্রোত বুঝলো আরো রাগানোর জন্য বলে, আমি তো বাসায় থাকি না, কোথা থেকে তুলে নেবেন? মেডিকেল কলেজের নিউ বিল্ডিংয়ের 3rd ফ্লোরের 326 নাম্বার রুম থেকে তুলে আনবো। শক্ত গলায় বলে মেহরাত। স্রোতের চোখ যেন কোটো থেকে বেরিয়ে আসতে চাচ্ছে সে। হবাক হতবাক, এই লোক এটাও জানে সত্যি সত্যি চলে আসবে। তখনই মেহরাত ধরাজ কণ্ঠে বলল, ভাববেন না মজা করছি, আপনি সব লিমিট ক্রস করে ফেলেছেন। সত্যি সত্যি তুলে আনবো। স্রোত কাঁদো কাঁদো স্বরে বলল। আপনি এগুলো জানেন কিভাবে? মেহরাতের এত রাগের মাঝেও হাসি পেল। বাঁকা এসে বলল, আপনাকে ছাড়া আপনার সব ডিটেলস আমার জানা শেষ। এখন শুধু আপনাকে জানা দেখা দুটোই বাকি। ছি, অ্যাড্রেস পাঠিয়ে দিয়েন, চলে আসবো। বলে স্রোতের কথা শুনে ফোন কেটে দেয় মেহরাত। তার রাগ লাগছে। কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি, কেউ মন ছুঁতে পারেনি। আর এই মেয়ে তাকে ভাসিয়ে দিল। সারা রাত আর ঘুম হলো না। বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়েছে আর রাতের আকাশ দেখেছে। অন্যদিকে বিরক্ত লাগছে স্রোতের। কই ভেবেছিল বদলোকটাকে একটু টায়ার দিবে নাকি দড়ি দিয়ে ঘুরাবো, তা না, ওই বদলোকটা তাকে নাকি দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আর সে কিছুই করতে পারছে না।
তবে যাই হোক, একটু রাগাতে তো পেরেছে, এতেই শান্তি। সকালে ঘুম ভাঙতেই স্রোত দেখে তার মেজর সাহেব একটা রেস্টুরেন্টে ঠিকানা পাঠিয়েছেন, সময়ও বলে দিয়েছেন সকাল 10টা। আজ স্রোত কলেজে যায়নি, ভালো লাগছে না তার। ভাবছে দেখা হওয়ার পর কি হবে, ওই লোক কি তাকে থাপ্পড় মারবে? সে কি বলে দিবে যে সে বিয়েতে রাজি? না না, বলা যাবে না, একদম না। সেও কি কম নাকি? তারপর সময় মতো রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে। পৌঁছতে দেখে মেহরাদ অপেক্ষা করছে, চোখগুলো লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে রাতে ঘুমায়নি সে। স্রোতের যেন মায়া লাগলো, আবার ভয়ও হলো। হঠাৎ এমন ভয় কেন ঝেঁকে ধরলো তাকে বুঝতেই পারলো না সে। গিয়ে বসতেই মেহরাদ তাকে জিজ্ঞেস করলো, মেজর মেহেরাজ সাদাবকে রিজেক্ট করার কারণ কি? বর্তমান। স্রোত বাসায় ফিরে দেখে মামা মামি বাবারা বিয়ে নিয়ে আলোচনা করছে। পাশে তাদের বাড়ির পরিচারিকা সাহেলা বেগম আর বান্ধবীও আছে। স্রোতের উপস্থিতি টের পেয়ে ওনারা এক পলক ওর দিকে তাকিয়ে আবার আলোচনায় ব্যস্ত হয়ে যায়। স্রোতের মামা তাকে আলোচনায় যোগ করতে বলে সে জানায় তার এসব ভালো লাগে না আর ক্লান্ত লাগছে, তাই সে ফ্রেশ হতে রুমে চলে যায়। একদম গোসল শেষে বের হয় স্রোত, মাথার চুল মুছতে মুছতে বারান্দায় চলে যায়। হঠাৎ তার চোখ যায় পাশের ভবনে ছাদে দুটো শালিক পাখি একসাথে বসে আছে। স্রোতের কাছে ব্যাপারটা ভালো লাগে, তার মনে হলো পাখিগুলো গল্প করছে, সুখ দুঃখের গল্প, জীবনের হিসেব নিকেশ করতে ব্যস্ত তারা। হাতে তোয়ালেটা রেখে পাখিগুলোর দিকে মনোযোগী হয় সে। ওই পাখিগুলো জীবনে কত সুন্দর, আকাশে ডানা মেলে উঠতে পারে, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, কেউ বাধা দেয় না, দল বেঁধে চলে, একে অপরের প্রতি পারিপার্শ্বিক সহমর্মিতা দেখায়, যাকে বিজ্ঞানীর ভাষায় বলে অ্যালট্রুজম। এইসব ভাবতে ভাবতেই স্রোত দেখলে একটা পাখি অপরটার দেহে ঠোঁট ছোঁয়াচ্ছে। স্রোত বুঝতে পারলো না ওরা কি একে অপরকে আদর করছে নাকি ঝগড়া করছে। আবার ভাবলো ঝগড়া করলে তো দুজনেই একে অপরে ঠোকাই দিত, কিন্তু এখানে তো একজন ঠোঁট ছোঁয়াচ্ছে, আদর করছে। বুঝতেই স্রোত আর মনেই হেসে উঠল। নিরিবিলিতেই দুজনে জীবন সঙ্গী একে অপরের সাথে সময় কাটাচ্ছে। প্রেমিক পুরুষ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইস, কত মিষ্টি একটা মুহূর্ত। প্রেমিক পুরুষের কথা মাথায় আসতে এই স্রোতের মস্তিষ্কে মেহারদের চেহারা ভেসে উঠে, বিড়বিড়িয়ে আওড়ালো। মেহরাত প্রেমিক পুরুষ? স্রোতের অচেতন মন মেয়াদকে প্রেমিক পুরুষকে ভাবতে চাইলেও গম্ভীর সত্তা কড়াভাবে নিষেধ জারি করলো। স্রোত, বিয়ে করছিস, এটাই অনেক, আর কিছু আশা করিস না। বেশি কিছু আশা করতে নেই, তোর মাকে দেখিসনি? মায়ের কথা মনে আসতে এই স্রোতের মনটা খারাপ হয়ে গেছে। মায়ের কত স্বপ্ন ছিল তার বিয়ে নিয়ে। স্রোতের মনে পড়ে একবার কলেজে থাকতে সে তার মায়ের বিয়ের বেনারসি শাড়ি পরেছিল। তার মা তাকে দেখেই হেসে কানের পেছনে নজর টিকাতিয়ে বলে ওঠেন, মাশাআল্লাহ, আমার নজর না লাগুক, আমার মেয়েটাকে শুধু একটা বেনারসিতেই রানীর মতো লাগছে। না জানি বিয়ের দিন কোন অপসরা মাটিতে নেমে আসে। আর মনে চোখের কোণ থেকে জল গড়িয়ে আসে। কয়েকদিন পর তার বিয়ে, অথচ তার মা আজ পৃথিবীতে নেই। অন্যদিকে মেহরাত বাসায় যাওয়ার পর সোজা মায়ের রুমে গিয়ে শক্ত গলায় বলে, স্রোত রাজি হোক বা না হোক, বিয়েটা ওই দিনই হবে। বর্ণতা বেগম তখন বিছানায় বসে স্রোতকে দেওয়ার জন্য ওনার গয়না শাড়ি দেখছিলেন। দৃষ্টি উঠিয়ে শোধালেন, স্রোত যে রাজি না, তোকে কে বললো? মায়ের কথা শুনে মেহরাত বোকা বনে গেল। মানে? স্রোত তো বিয়েতে রাজি, কাল দুপুরেই জানিয়েছে। মায়ের কথা শুনে মেহরাদের চক্ষু চড়কায়। তবে তুমি যে কাল আমাকে জানালে স্রোত রাজি না। এবার বনলতা বেগম হেসে ফেললেন, বললেন, স্রোত নিষেধ করেছিল বলতে, কিন্তু তোর যা দেবদাস হাল দেখলাম একদিনই, তাই আর না বলে থাকতে পারলাম না। বনলতা বেগম এখনো হেসেই চলেছেন। ছেলে তার এতদিনে কাউকে মন দিয়েছে ধ্যাত মা, বলে চলে যায় মেহরাত। মেহরাদের খারাপ লাগছে, শুধু শুধুই স্রোতের সাথে রাগ দেখিয়েছে কাল। আজকে আবার স্রোতের ভয়ের কথা জানালো। অনুতপ্ত সে, তার মনে হলো স্রোতকে সরি বলা উচিত। সাথে সাথেই কল লাগালো স্রোতকে। ফোনের শব্দে স্রোতের ধ্যান ভাগে। রুমে গিয়ে ফোন নিয়ে দেখে মেজর সাহেব নামটা স্ক্রিনে ভাসছে। সে রিসিভ করতে মেহরাত করুণ কণ্ঠে বলে উঠল, সরি স্রোতসিনী, আমি জানতাম না আপনি মাকে নিষেধ করেছেন। আমি অনেকগুলো সরি। আপনি রাজি না শুনে আমার কোথায় যেন খুব কষ্ট হচ্ছিল, বুকটা চিনচিন ব্যথা করছিল, তাই রাগ কন্ট্রোল করতে পারিনি। আর কখনো এমন করব না। প্লিজ ফরগিভ মি স্রোতসিনী, আই প্রমিস আই উইল নেভার ডু দিস। এক নিঃশ্বাসে বলা শেষ করলো মেহরাত। স্রোত হাসলো।
সে মোটেও কাল রাতে কষ্ট পায়নি। সে তো মেহরাদের কেমন অনুভূতি হয় তা জানার জন্যই এমন করেছিল। সে জেনেছে, অনেক কিছুই জেনেছে আর বুঝেছে। স্রোতকে চুপ থাকতে দেখে মেহরাত করুণ কণ্ঠে আবার বলল, স্রোতস্বিনী, আমি সরি তো। কথা বলুন না স্রোতস্বিনী। এই দেখুন, আমি কানে ধরেছি। আর কখনো এমন করব না। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। বাচ্চাদের মতো অনুনয় করতে দেখে স্রোত নিঃশব্দে হাসল। আমি মোটেও কষ্ট পাইনি, আপনি এমন করবেন না। সত্যি তো? হ্যাঁ। 3 সত্যি। স্রোত এবার জোরেই হেসে ফেলল। হ্যাঁ হ্যাঁ, 3 সত্যি। আপনি পারেনও বটে। ওফো, আমার হাসি থামতেই চাচ্ছে না। মেহরাত এবার নিশ্চিন্ত হলো, বলল, আপনি হাসছেন স্রোতস্বিনী? আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল যখন থেকে বুঝেছি আমি ভুল করেছি। আমি আপনার দুর্বলতায় আঘাত করেছি ভাবতেই আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আপনি জেনে বুঝে কিছু করেননি। আজকে জেনেছেন আমার দুর্বলতা কোথায়। হোপ মাথায় রাখবেন। অফকোর্স আই উইল। বুক থেকে যেন পাথর নেমে গেল স্রোতস্বিনী। স্রোত চুপ করে রইল। মেহরাত আবার বলল, আপনি খুব খারাপ স্রোতস্বিনী। কি করেছি? আমাকে ভয় দেখিয়ে মেরে ফেলছিলেন তো। কিসের ভয়? আপনাকে হারানোর। কথাটা যেন স্রোতের বুকের মধ্যিখানটায় লাগলো। তবুও বলল, পেয়েছিলেন কবে যে হারাবেন? না পেয়ে হারানোর যন্ত্রণা ভয়ঙ্কর স্রোতস্বিনী, খুব ভয়ঙ্কর। আমাকে না পেলে কি হতো? হয়তো তেমন কিছু হতো না, আবার হয়তো অনেক বেশি কিছু হয়ে যেত। কি হতো? নিজের শেষ, নিজের ধ্বংস কেই বা দেখতে চাই বলুন? আপনি শেষ হয়ে যেতেন? সম্পূর্ণভাবে। বিশ্বাস করার মতো না। কিন্তু আমার নিজের উপর নিজের বিশ্বাস সর্বোচ্চ। স্রোত থমকালো, কথা ঘোরাতে চাইলো। কি করছেন? ভয় পেয়ে গেলেন? ভয় পাবো কেন? কথা ঘোরালেন যে। এমনি। কি করছেন? আপনাকে শুনছি। তারপর দুজনেই চুপ থেকে একে অপরের নিঃশ্বাস ধ্বনি শুনছে। খানিকটা সময় পার হয়ে গেলেও কেউ কিছু বলছে না। মেহরাত নীরবতা ভেঙে ফেলল, দুষ্টুমি করে বলল, আপনি কি জাদুটোনা জানেন স্রোতস্বিনী? হঠাৎ এমন কথায় স্রোত অবাক হয়ে পারল না। ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কেন? এই যে এখন আপনার প্রশ্বাস নিঃশ্বাসের আওয়াজও আমার কাছে ভাল লাগছে, শ্রুতি মধুর লাগছে। অ্যাজ লাইক কি জাদু করেছো বলো না। ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার। আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। স্রোত বলে উঠল। পাগল লোক। আপনার জন্যই। সাথে সাথে কল কেটে দিল স্রোত। এই লোকটা তাকে পাগল করে দিল। মেহরাত হাসছে। কি ভয়টাই না পাইয়ে দিয়েছিল মেয়েটা। মেয়েটা চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে ঠিকই শয়তানি। পৃথিবীতে সূর্য তখন আস্তাবার। এই সময়টা কর্মব্যস্ত মানুষের ঘরে ফেরে, নিড়ে ফেরে পাখিরাও। এই সময়টা হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যার সাথে যেন পাখিদের নিবিড় সখ্য। সন্ধ্যা রাত্রি পাখিদের কানে কানে বলে দেয় নিড়ে ফেরার সময় হলো। বিদায় সূর্যের স্বর্ণরেখার পরর ডানায় মেখে পাখিরা ফিরে চলে নিড়ে। প্রকৃতিতে নেমে আসে ছায়া সুনিবিড় প্রশান্তি। ধরণীকে এক অপূর্ব অস্পষ্ট মায়ে আচ্ছন্ন করে সন্ধ্যা নেমে আসে আকাশ বাতাস জুড়ে। সন্ধ্যা শান্তিময়, নীরব, গম্ভীর। নিঃশব্দে সে ধরার আঁচল ভরিয়ে দেয় পরম মমতায়। কবি জীবনানন্দ দাশের ভাষায়, দিনের ক্লান্তি শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে। তাই সন্ধ্যাকে মনে হয় খানিকটা বিষণ্ণ। এ বিষণ্ণতায় গভীরে মানব মনও যেন বিষণ্ণ হয়ে পড়ে। তেমনি মেহরাদের মনকেও বিষণ্ণতায় ঘিরে ধরেছে। সে বুঝে উঠতে পারছে না কি করা উচিত। নামাজ শেষ হওয়ার পরপরই তার অফিস থেকে কল আসে। তার ছুটি 5 দিন কমানো হয়েছে। 5 দিনের মাথায় তাকে উপস্থিত থাকতে হবে। সে অনেক বোঝানোর চেষ্টা করলেও কিচ্ছু হয়নি। মায়ের অসুস্থতার জন্য জরুরি অবস্থায় 25 দিনের ছুটি নিয়েছিল সে। 15 দিন তো শেষ। সে ভেবেছিল বিয়ের 2 দিন পর চলে যাবে। এখন যে ছুটি 5 দিন কমে গেল। 8 দিন পর বিয়ে হওয়ার কথা। তাহলে কি বিয়ে হবে না? মেহরাত বুঝতে পারছে না কি করবে। বিয়ের তারিখ এগিয়ে দিলে ওনাদের কেমন প্রতিক্রিয়া হবে? আবার স্রোতস্বিনী, সেই বা কি ভাববে? তাহলে কি বিয়ে তারিখ পেছলে যদি স্রোতস্বিনীর মন ঘুরে যায় তখন? মেহরাদের মন খারাপ দেখতে পেয়ে বনলতা বেগম এসে কারণ জিজ্ঞেস করলো। মেহরা তাকে সব জানায়। সব শুনে বনলতা বেগম বলেছে, চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। রাত 12টা। স্রোতের আজকে কেন জানি ভালো লাগছিল না। পড়ায় মন বসছিল না। তাই আজকেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ভোরে উঠে পড়বে। অন্যদিকে মেহরাত বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। ভালো লাগছে না কিছু। স্রোতকে হারানোর ভয় কাজ করছে। সে
সে স্রোতকে চায়, খুব কাছ থেকে চায়, খুব তাড়াতাড়ি চায়। তার স্রোতকে দেখতে ইচ্ছে করছে হঠাৎ, তাই হুট করে এটা সিদ্ধান্ত নিয়ে নিল। স্রোত ঘুমাচ্ছে, ওইদিকে ফোন বেজেই চলেছে। দুবার বেজে ওঠার পর তিনবারের মাথায় সে নাম না দেখেই ঘুমের মধ্যে কল রিসিভ করে রাগান্বিত স্বরে পড়ল, কে ভাই এত রাতে ফোন দিচ্ছেন? শরীরে কি দয়া মায়া বলে কিছু নেই? মেহরার শুনেছি ঘুমের মধ্যে কথা বলে নাকি ছেলেদের স্বর নিঃশব্দ শোনায়। এখন তো দেখছি মেয়েদের স্বরেও মাদকতা মেশানো থাকে। সে শান্ত গলায় বলল। বারান্দায় আসুন। ঘুমের মধ্যে অতি পরিচিত কণ্ঠ শুনে স্রোতের ঘুম উপড়ে যায়। সে ফোনের স্ক্রিনে তাকিয়ে সোজা হয়ে বসে। সে ভাবছে ঘুমের ঘরে কি বলছে, লোকটা না জানি কি ভাবছে। স্রোতকে চুপ থাকতে দেখে মেহরাত আবার বলল, বারান্দায় আসুন। স্রোত ভাবছে বারান্দায় কেন যেতে বলছে, সে আবার বাসায় নিচে চলে আসেনি তো। তাড়াহুড়ো করে জামা ঠিক করে ওড়না গায়ে জড়িয়ে বারান্দায় যায় সে। গিয়ে দেখতে পায় মেহরাত তার গাড়িতে পিঠ ঠেকিয়ে কানে ফোন ধরে বারান্দার দিকে তাকিয়ে আছে। স্রোতকে দেখতে পেয়ে একটা হাসি উপহার দিয়ে অন্য হাত দিয়ে বুঝালো। হাই। স্রোত শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। সে তো অবাক হয়েছে, তা মেহরাতকে বুঝতে দিল না। স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, এত রাত্রে আপনি এখানে? কেন আসতে পারি না আমি? কেন? আপনাকে শুনতে ইচ্ছে করছিল। ফোন দিলেই পারতেন। একটু একটু দেখতেও ইচ্ছে করছিল। না না, একটু না, অনেক বেশি। স্পষ্ট জবাব মেহরাতের। দুজোড়া চোখ একে অপরের দিকে আবদ্ধ, কানে ফোন। মেহরাত বলল, আমাকে একটু সময় দেওয়া যাবে এখন প্লিজ? সরি। আপনাকে নিয়ে মাঝরাতের শহর দেখব, সঙ্গী হবেন আমার? আজকেই কেন? পরে যদি সময় না পাই। স্রোতের মনে হলো মেহরাতের মন খারাপ। সে কিছু বলল না। ভাবছে সে মেহরাত আবার জিজ্ঞেস করলো, নিচে আসবেন? যাবেন আমার সাথে? কি করুন আকুতি। স্রোত কিছু না বলে কল কেটে দিয়ে ভেতরে চলে গেল। বারান্দায় দরজা লাগালো। কিছুক্ষণ পর রুমের লাইট নেভালো। মেহরাত সবই নিচ থেকে দেখছে। তার কেন জানি মনে হচ্ছে স্রোত আসবে, ফিরিয়ে দিবে না তাকে। হলো তাই। কিছুক্ষণ পর সতোষিনী নামক বাড়িটি থেকে স্রোত বের হলো। মেহরাদের মুখে প্রশান্তির হাসি। স্রোতের পরনে শুভ্র রঙের পোশাক, চুলগুলো ক্লিপ দিয়ে আটকানো। মায়ের মৃত্যুর পর স্রোতের জীবন বর্ণহীন হয়ে যায়, তাই তো তার বেশিরভাগ কাপড়ই বর্ণহীন সাদা। স্রোত মেহরাদের সাথে কোনো কথা না বলে সোজা গাড়িতে উঠে বসে। মেহরা চুপচাপ দেখে যায়, হেসে নিজেও উঠে পড়ে। গাড়ি চলছে নিজ গতিতে। স্রোত বাইরের দিকে তাকিয়ে আছে। মেহরাত একটু পরপর তাকে দেখছে। স্রোত তা বুঝলো, কোনো প্রতিক্রিয়া দেখায় না। রাতের শহর কত সুন্দর, চারিদিকে আলো ঝলমল করছে। দিনের বেলার মতো হাজার হাজার মানুষের যানবাহন না থাকলেও রাস্তা কিন্তু একদম নীরব নয়। যানবাহনে আনাগোনা চলছে, সময় পার হয়েছে অনেকটা। একটা সময় পর স্রোত বুঝতে পারলো তারা শহরে বাইরে চলে এসছে। এখন রাস্তা নীরব নিস্তব্ধ। স্রোত এতক্ষণে মুখ খুলল। কোথায় যাচ্ছি? বিশ্বাস করেন আমায়? প্রশ্নের পিঠে প্রশ্ন করা আমার পছন্দ না। প্রশ্নতেই উত্তর থাকে, শুধু বুঝে নিতে হয়। স্রোত এবার মেহরদের দিকে তাকালো। মেহরাদের দৃষ্টির সামনে। মেহরাত ওর তাকাতেই চোখ সরিয়ে নিল। মেহরাত আবার জিজ্ঞেস করলো, বলুন না, বিশ্বাস করেন আমায়? বিশ্বাস না করলে এত রাতে বেরিয়ে আসতাম না নিশ্চয়ই। বনিতা ছাড়াই উত্তর দিল স্রোত। হ্যাঁ, সে বিশ্বাস করে। মেহেরদেরকে তার খুবই ইচ্ছে করছিল লোকটাকে বিশ্বাস করতে। মেহরাদের চোখে মুখে প্রশান্তির ছোঁয়া। হঠাৎ গাড়ি থামলো। মেহরাত নিজে নেমে স্রোতকে নামতে বলল। গাড়ি থেকে নামতেই স্রোতকে দক্ষিণা বাতাস এসে ছুঁয়ে দিল। সারা শরীর যেন কেঁপে উঠল। সামনে তাকাতেই দেখলো একটা নদী আপন গতিতে বয়ে যাচ্ছে। নদীর পাড়ে কিছু লাইট লাগানো, যার জন্য পরিবেশটা আলো ঝলমলে লাগছে। আর আকাশে তো স্বয়ং চাঁদ নিজের উপস্থিতি প্রমাণ দিচ্ছেনই। নদীর পানিতে চাঁদের প্রতিবিম্ব প্রতিভাত হচ্ছে। মনে হচ্ছে ঢেউয়ের সাথে চাঁদ দুলছে। স্রোতের চোখে মুখে মুগ্ধতা। এমন একটা মুহূর্ত তার জীবনে প্রথম। এমন স্নিগ্ধ পরিবেশ স্রোত আগে দেখেনি। মেজর সাহেব ভালো, বড্ড বেশি ভালো। সে ঘাসে হাঁটু ভেঙে বসে, হাঁটুতে মুখ দিয়ে বসে আছে। সে দেখছে, খুব কাছ থেকে প্রকৃতি অনুভব করছে সে। প্রতিটা ঠান্ডা বাতাস শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। কি সুন্দর ঘ্রাণ। আচ্ছা, এটা কি প্রকৃতির ঘ্রাণ? রাত, নদী, গাছপালা সবকিছু সংমিশ্রণে তৈরি ঘ্রাণ। এত সুন্দর। স্রোতের চোখে মুখে মুগ্ধতা, প্রশান্তি। কতদিন পর এত ভালো লাগছে।
নিজেকে এই রাজ্যের রানী মনে হচ্ছে। এমন লাগছে যেন এই রাতের আকাশ, এই নদীর ঢেউ, এই শুনশান নীরব প্রকৃতি তাকে, তাদের রানীকে অভ্যর্থনা জানাচ্ছে, সাদরে বরণ করলো নিচ্ছে। মেহরার চোখ আটকে আছে স্রোতের চোখ মুখের মুগ্ধতায়। আপন মনেই বলে উঠল, আপনি মুগ্ধ হয়ে আটকে গেছেন এই রাতের প্রকৃতিতে, আর আমি আটকে গেছি আপনার চোখ মুখের ওই মুগ্ধতায়। স্রোতের ধ্যান ভাঙতেই সে মেহরাতের দিকে তাকায়। মেহরাত এখনো এক দৃষ্টিতে তার দিকে তাকানো। স্রোত হঠাৎ লজ্জা পেয়ে নিজের চোখ নামিয়ে ফেলে, আস্তে আস্তে বলে, Thank you so much, Major Sahib, for giving me such a moment. It is one of my memorable nights. Oof, no. It is the best night ever I had. Thanks a lot, Major Sahib. মেহরাত বিপরীতে একটা হাসি উপহার দেয়, দুষ্টুমি স্বরে বলে, বেস্ট নাইট? তাহলে তো আমি আপনাকে এখানে আনতাম না। স্রোত পুচকে মেহরাতের পানে তাকিয়ে জিজ্ঞেস করলো। কেন? মেহরাত বাঁকা হেসে বলল, I wanted to make our first night bed of roses memorable and thought that would be the best night we had. But হলো না, feeling sad for me. শেষের লাইনটা নাক টেনে কাঁদো কাঁদো স্বরে বলল মেহরাত। মেহরাতের কথা মানে বুঝতে পেরে স্রোতের কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। মন চাচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক, সে ঢুকে পড়ুক। আলোর অল্প তীব্রতায় মেহরাত বুঝতে পারলেও স্রোত লজ্জা পেয়েছে। সে জোরে হেসে ফেলল। তার হাসির শব্দ শুনতেই স্রোত রাগী চোখে তাকালো। সে আবার বলে, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। বুকের বাপাশে নিজের হাত রেখে নাটকীয়ভাবে মেহরাত বলে, ওই রাগী চোখে তাকাবেন না, ওইগুলোই আমার সর্বনাশ করেছে। শেষ, আমি শেষ। মেহরাতের কাণ্ড স্রোত মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে হেসে ফেলে। মেহরাত এবার বলল, আমি আপনার কোলে মাথা রেখে শুতে পারি কি স্রোতস্বিনী? স্রোত অবাক হয়ে তাকালে মেহরাত বলে, প্লিজ একটু, এমন রাত যদি আর না পাই। শেষ কথাটায় অসহায়ত্ব ফুটে উঠেছে। স্রোত কিছু না বলেই সোজা হয়ে বসে পা এমন ভাবে রাখে যেন মেহরাত মাথা রাখতে পারে। মেহরাদের মুখে প্রশান্তির হাসি। স্রোতের কোল পেতে দিতে দেরি, মেহরাদের শুতে দেরি হয়নি। সে চোখ বন্ধ করে রেখেছে। অসম্ভব ভালো লাগা কাজ করছে তার। স্রোতের কেমন জানি সব স্বপ্ন লাগছে। মেহরাদের অনুরোধগুলো সে ফেলতে পারছে না। কেন? তবে তার মন্দ লাগছে না এই মুহূর্তটা। মেহরাত চোখ বন্ধ করে স্রোতের কাছে আবদার করে বসল। স্রোতস্বিনী, একটা গান ধরুন না প্লিজ। আমি গান গাই না। কাট কাট গলায় বলল স্রোত। কেন? বান্ধবী তো বলল আপনি ভালো গান করেন। মায়ের শখ ছিল, তাই শিখেছিলাম। মা মারা যাওয়ার পর বাদ দিয়ে দিয়েছি। যে পৃথিবীতে নেই তার শখ কেন জীবিত রাখবো? এটা ভুল বললেন আপনি। উনি নেই বলেই তো ওনার শখগুলোর মাধ্যমে ওনার উপস্থিতি জানান দিবেন। স্রোত হয়তো কথাটা বুঝলো, তাই চুপ করে রইল। মেহরাত আবার বলল, গান ধরুন একটা, আর আজকে এই সুন্দর মুহূর্তে শাশুড়ি আম্মুর শখের জানান দিন। আপনার মন খারাপ কেন? স্রোতের সোজা সাপটা প্রশ্ন। মেহরাত যেন এই প্রশ্ন আশা করেনি। সে লুকাতে চাইল, বলল, কই না তো। এখনই মিথ্যে বলা শুরু করেছেন। আমাকে হিউম্যান সাইকোলজি বোঝাতে আসবেন না। আমি শুরু থেকেই খেয়াল করেছি আপনার মন খারাপ। আপনাকে হারানোর ভয়ে। বুক ভরা নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল মেহরাত। মানে? আমার ছুটি 5 দিন কমানো হয়েছে, সেটা আজ সন্ধ্যায় জানতে পেরেছি। বিয়ে 8 দিন পর ঠিক হয়েছে, আর আমি আছি মাত্র 5 দিন। আপনাকে পেয়েও যেন হারিয়ে ফেললাম। এখানে হারানোর প্রশ্ন আসছে কোথা থেকে? আমি আবার কবে ছুটি পাই তার ঠিক নেই। এত জরুরি তলব, অবশ্যই কোনো দরকারে। আপনি যদি ততদিনে আপনার ডিসিশন চেঞ্জ করে ফেলেন। স্রোত হাসতে হাসতে বলল, এর জন্য আপনার মন খারাপ? আপনি হাসছেন স্রোতস্বিনী? করুণ স্বরে বলে মেহরাত। 8 দিন পরের বিয়ে 3 দিন পরে হবে, তাহলেই তো হয়। বনিতা ছাড়াই বলল স্রোত। আপনি এই কথা বলছেন? চোখ বড় বড় করে তাকে জিজ্ঞেস করলো মেহরাত।
8 দিন পরে বিয়ে করলেও আমাকে করতে হবে, 3 দিন পরে বিয়ে করলেও আমিই করব। চিল। স্রোতের কথা শুনে মেহরাত খুশি হয়ে কোল থেকে উঠে স্রোতকে জড়িয়ে ধরে। স্রোতে যেন পলক ফেলতে ভুলে গেল, শ্বাস নিতেও পারছে না। কি হলো ব্যাপারটা, কি করছে বুঝে আসতেই মেহরাত স্রোতকে ছেড়ে দিল। স্রোতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বোকা হাসি হেসে মাথার চুল ঠিক করতে করতে বলে, সরি, খুশিতে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, সরি। মেহরাদের বোকা বোকা হাসি দেখে স্রোত নিজের অদ্ভুত অনুভূতির কথা ভুলে হেসে ফেলল। মেহরাত আবার স্রোতের কোলে শুয়ে পড়ল। ভাব এমন যেন এই মাত্র কিচ্ছু হয়নি। আবার বলল, একটা গান গেয়ে মুহূর্তটাকে সুন্দর করে দিন না স্রোতসিনী। স্রোত সামনের দিকে তাকিয়ে গেয়ে উঠল, হয়ে যাক, যেন রূপকথাদের ডাকছি অসময়ে। বুঝেনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। তখন মেহরাদের দৃষ্টি স্রোতের দিকে। মেহরাত তাল মেলাতেই স্রোত মেহরাদের দিকে তাকায়। সে তুমি এত অল্প কথাই বুঝিয়েছ আমায়, সে তুমি জেলে অন্য আলো জ্বালিয়েছ আমায়। মেহরাত থামলো, স্রোত আবার শুরু করলো। একটা সময় পর স্রোত নীরবতা ভাঙলো। মেজর সাহেব ভোর হয়ে এসছে, চলুন বাড়ি যাই। একটু অপেক্ষা করুন, আর একটা সুন্দর দৃশ্যের সাক্ষী হয়ে যান। কি? একটু পরেই দেখতে পাবেন। স্রোতসিনী, সামনে তাকান। স্রোত তাকালো, আসলেই সুন্দর, অসম্ভব সুন্দর। ভোরবেলা একটা দিনের সূচনা ঘোষণা করে সূর্যোদয়ের মাধ্যমে। সূর্যোদয় এক নৈসর্গিক সৌন্দর্য। নদীর পাড়ে সিঁদুর রাঙা সূর্যের উদয় মনে হয় ওই তো, ওই দূরের পানির মধ্যে থেকে সূর্যটা উপরে উঠছে আর চারপাশে আগুন ধরে দিচ্ছে। এই জন্য এক স্বর্গীয় দৃশ্য। স্রোত সমুদ্রের তীর থেকে সূর্যাস্ত দেখলেও কখনো এমন সূর্যোদয় দেখা হয়নি। আজ দিনটা ভালো, সব ক্রেডিট মেজর সাহেবের। স্রোতের মুগ্ধতায় ঘেরা চেহারা যেন মেহরাদের শান্তির চাবিকাঠি। স্রোতের দৃষ্টি সামনে, তার দৃষ্টি স্রোতে নিবদ্ধ। এক সময় মেহরাত হেসে বলে উঠল, বলো নদী, কার স্রোত বেশি সুন্দর, তোমার নাকি আমার? সকাল হয়ে গেছে, শহরের রাস্তা দিয়ে গাড়ি চলছে। উদ্দেশ্য স্রোতের বাড়ি। মেহরাত এক ধ্যানে গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে দু একটা কথা বলছে। স্রোত হ্যাঁ তে জবাব দিচ্ছে। গাড়িতে আবার নীরবতা, কথা যেন ফুরিয়ে গেছে। স্রোত একটু পর পর লুকিয়ে লুকিয়ে মেহরাতকে দেখছে। মেহরাত তা খেয়াল করেছে। সে সামনের দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলল, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে আপনার কষ্ট হচ্ছে স্রোতসিনী? সোজা হয়ে বসে দেখুন, আমি পুরোটাই আপনার। স্রোত বোকা বনে গেল, লজ্জাও পেল অনেক, কিন্তু সেসবে পাত্তা না দিয়ে এক অদ্ভুত কাজ করে বসলো। সিট বেল্টটা খুলে গাড়ি সিটে হাঁটু ভর দিয়ে মেহরাদের মাথার দিকে এগিয়ে গেল। মনে হচ্ছে কিছু যেন খুঁজছে। মেহরাত বুঝে উঠতে পারলো না স্রোতের কাজকর্ম। জিজ্ঞেস করলো, কি করছেন? দেখছি। কি দেখছেন? দেখছি আপনার কানের ওপরে চোখ লাগানো আছে নাকি আপনি ক্যামেরা লাগিয়েছেন। স্রোতের কথা প্রথমে বুঝতে না পারলেও যখন সে বুঝতে পারলো তখন সে শব্দ করে হেসে ফেলে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ভেবে গাড়ি হঠাৎ ব্রেক কষলো। ব্রেক কষতেই স্রোত সামনে হুমড়ি খেয়ে পড়তেই নিতেই মেহরাত তাকে দু হাত ধরে বুকে জড়িয়ে ফেললো। মেহরাদের হাসি থামছেই না, আর এদিকে স্রোতের অবস্থা খারাপ। তার মাথা মেহরাদের বুকে, সে মেহরাদের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। মেহরাদের পারফিউমটার মাতাল করা গন্ধ স্রোত যেন তলিয়ে যাচ্ছে। স্রোত নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে। সে বলে, ছাড়ুন। এক ধাক্কা দিয়ে মেহরাতকে সরিয়ে পাশে সিটে গিয়ে বসে পড়ল। কথা ঘুরাতে বলল, তাড়াতাড়ি বাসায় চলুন, আমার ক্লাস আছে 7টায়। ইস, কি সুন্দর মুহূর্তটা বুঝে ওঠার আগেই নষ্ট করে দিলেন। নাটকীয়ভাবে কাঁদো কাঁদো স্বরে বলল মেহরাত। অসভ্য লোক। আপনার কাছেই তো, পুরো পৃথিবী জানুক আমি সভ্য গম্ভীর, শুধু আপনি জানুন আমি কতটা অসভ্য, পাগল, মাতাল। স্রোত নীরব রইল। বাসার সামনে গাড়ি এসে থেমেছে। স্রোত নামার আগে বলল, ধন্যবাদ মেজর সাহেব, আমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে বিশ্বাস করে সুযোগ দেওয়ার জন্য। সন্ধ্যায় স্রোত মেডিকেল থেকে ফিরতেই বান্ধবী তাকে জানায় শুক্রবার বাদ জোহর ওদের বিয়ে। বান্ধবী ভেবেছিল শ্রোতাকে বিয়ের তারিখ এগিয়ে দেওয়ার কারণে জিজ্ঞাসা করবে, কিন্তু বান্ধবীর ভাবনা ভেঙে চুরে তছনছ করে দিয়ে বিমূঢ় স্বরে বলে, ও। স্রোত ফ্রেশ হতে চলে যায়। বান্ধবী তো জানে না তার বোনই বিয়ের ডেট এগোনোর কথা বলেছে। দু বাড়িতে মহা ব্যস্ততা শুরু হয়ে গেছে। যতই ঘরোয়া বিয়ে হোক তবুও বিয়ে বলে কথা,
কত আয়োজন। বনলতা বেগমের হাতে এখন অনেকটাই ভালো, তবে ভারী জিনিস উঠানো বারণ। ডক্টরের মতে ওনার সুস্থ হওয়ার প্রবণতা বেশি ছিল বলেই হয় সময়ের আগে ঠিক হয়ে গেছে। মেহরাদের বাড়িতে ওর চাচি আম্মা জাহানারা বেগম আর ওনার ছেলে রায়হান ওই দিন বিকেলেই চলে এসছে। নলক সাহেবের পরিবারের সবাই এসেছেন পরের দিন সকালে। স্রোতের বাড়িতে স্রোতের মামা মামি আর দূর সম্পর্কের এক ফুপি আছে। আজ বুধবার শুক্রবার বিয়ে। বাড়ির পরিবেশ দেখে মনে হচ্ছে কোনো মহোৎসব লেগে গেছে। সবার কেনাকাটা শেষ, শুধু স্রোতেরটা বাকি। স্রোত দিনের বেলায় ব্যস্ত থাকে বলে সে যেতে পারেনি। সে জানিয়ে দিয়েছিল তার কোনো পছন্দ নেই, বাড়ির সবাই যা পছন্দ করবে তাই। কথা অনুযায়ী স্রোতের পরিবারে কেনাকাটা করলেও বনলতা বেগম করেনি। তিনি স্রোতকে নিয়ে রাতে শপিং মলে যাবেন, করলেনও তাই। সন্ধ্যার পরে মেহরাত, বনলতা বেগম স্রোতের বাড়ি থেকে বান্ধবী আর স্রোতকে নিয়ে যান। আউটলেটে যাওয়ার পর অনেকক্ষণ পছন্দ অপছন্দের শেষে 3টে শাড়ি পছন্দ হয় ওনাদের। একটা রং সাদা, আর একটা লাল টুকটুকে, আর একটা লালচে খয়েরি। স্রোত বলে দিয়েছে বনলতা বেগমের যেটা পছন্দ সেটাই। তখন মেহরাত টুকটুকে লাল শাড়িটা নিয়ে বলল, মা এটা নাও, ওনাকে ভালো লাগবে। শেষে এটাই নেওয়া হয়। আরও যা যা লাগে সব কিছু নিয়ে আউটলেট থেকে বেরিয়ে যায় সবাই। এখন গয়না দোকানে যাওয়ার পালা। পুরনো অনেক গয়না থাকলেও নতুন বউকে নতুন গয়না তো দিতেই হবে। তখন মেহরাত বলে, তোমরা যাও, আমি একটা কাজ সেরে আসছি। কেনাকাটা শেষে রাতের খাবার সেরে বাড়ি ফিরতে ফিরতে 11:30টা বেজে যায়। ফ্রেশ হয়ে শুতেই মেহরাতের ফোন। স্রোত প্রথমেই রিসিভ করলো না। তার কেন জানি ভাল লাগে মেহরাতের কে অপেক্ষা করাতে। 3টা কল শেষ হওয়ার পর 4বারের মাথায় সে রিসিভ করে সালাম দেয়। কি করছেন? ঘুমোচ্ছি। আপনি কি করছেন? কল্পনায় আঁকছি, ভাবছি, শুনছি আর যাচ্ছি। কাকে? আপনাকে। কেন এত চান আমায়? কে বলল আপনাকে চাই? তাহলে আমি নিজের সর্বনাশ চাই না। আমাকে আটকেছেন। কবেই? আপনি কবে আটকাবেন? যদি না আটকাই? জোর করে বেঁধে নিজের সাথে আটকাবো। বিয়ে না করে যদি পালিয়ে যাই? পৃথিবী তছনছ করে দিব, গুড়িয়ে দিব সব। শক্ত গলায় জবাব দেয় মেহরাত। ভালোবাসেন? তোমাকে কাছে পেতে চাওয়া যদি তোমাকে ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে নিজের করে পাওয়ার ইচ্ছে যদি তোমাকে ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে নিজের নামে দলিল করে নেওয়ার ইচ্ছে যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে নিজের পাশে নিজের অর্ধাঙ্গিনী রূপে দেখার প্রবল ইচ্ছে যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি স্রোতস্বিনী। স্রোত যেন এই উত্তর আশা করেনি। মাদকতা মেশানোই নেশাক্ত কণ্ঠ শুনে ওর বুকটা ধক করে ওঠে। ওর বাম হাতটা নিজে নিজেই বুকে চলে যায়, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ওই পাশের মানুষটা যেন ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। নিজে নিজে হেসেই আওয়াজ সম্বোধন করলো, স্রোতস্বিনী। স্রোত খট করে কলটা কেটে দিল। আর সহ্য হচ্ছে না। সে বুঝতে পারছে না এই বয়সে এমন কিশোরী বয়সের অনুভূতির মানে কি। তবে কি তার জীবনে প্রেম এসে ধরা দিল? সে কি মেহরাদের প্রেমে পড়ে গেল? মেহরাত আকাশের দিকে তাকিয়ে হাসছে। সে হয়তো ফোনের ওপাশে স্রোতের চেহারাটা কল্পনা করছে। মনে মনে আওড়ালো, আপনি চান বা না চান, আপনি আমার প্রেমে পড়ে গেছেন স্রোতস্বিনী। আমাতে আটকে গেছেন। আপনাকে আমার নামে লিখে নিব স্রোতস্বিনী। অপেক্ষা একদিনের। স্রোতের পরিবার, স্রোত বান্ধবী দুজনেই মেয়ে, আর কেউ নেই। তাই স্রোতের বিয়ে সাদামাটা ভাবে হবে। এটা স্রোতের বাবা মামা কেউ চায় না, কিন্তু সময় কম। আবার বান্ধবী বায়না ধরেছে বিয়ে ঘরোয়াভাবে হোক, হলুদে একটু আনন্দ করতে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হলুদের অনুষ্ঠান একটু জমজমাট হবে। হলুদের আসর বসে ওদের বাড়ির ছাদে। স্রোতের বিয়ে উপলক্ষে স্রোতের কয়েকজন বান্ধবী রিমা, নুরি, সুহানা চলে এসছে। স্রোতের কোনো ঘনিষ্ঠ বান্ধবী না থাকলেও এদের সাথেই ওর চলাফেরা। মা মারা যাওয়ার পর তো সে জীবন থেকে সব রং মুছে ফেলেছিল। এখন মেহরাত আবার সেই রং ফিরিয়ে আনছে। তাছাড়া বান্ধবীর ফ্রেন্ড সার্কেলের সবাই, নাহিদা, তিথি, তানজিনা, তামান্না, মাহিমা চলে এসছেন। এদের এই গ্রুপটাকে অনেক মজার। যেখানে যায় সেখানটা মাতিয়ে রাখায় তাদের কাজ। তারা সিদ্ধান্ত নিয়েছে তারা সবাই মিলে নাচবে। তাই তারা সকাল থেকে রিহার্সাল করছিল। তাদের দেখা দেখি স্রোতের বান্ধবীরাও জানায় তারাও নাচবে। স্রোত যখন নীরব দর্শক, সে সব দেখেই যাচ্ছে। কেউ একজন বলছিল না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। স্রোতের এখন ঠিক তেমনই লাগছে। তার মন চাচ্ছে ওই লোককে একটা অ্যাওয়ার্ড দিতে।
ওইদিকে সিরাজ সাহেব বনলতা বেগমকে জানিয়ে দিয়েছেন হলুদের অনুষ্ঠানের কথা। এটাও বলেছেন বাড়ির বড়রা না আসলেও ছোটরা সবাই যাতে আসে। বনলতা বেগম জানিয়ে দিয়েছেন ছোটরা যাবে। সন্ধ্যাবেলা বাড়িতে হুলস্থুল কাণ্ড, বিয়ে বাড়ি বলে কথা। সিরাজ সাহেব এই ভবনে সবাইকে নিমন্ত্রণ করেছেন। তার স্ত্রী মেয়েদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আগে যত যাই করুক না কেন, এখন তিনি পরিবর্তন হয়ে গেছেন। তারও ইচ্ছে ছিল ধুমধাম করে মেয়ের বিয়ে দিবেন, কিন্তু হুট করে এই সব হয়ে গেল। হাতে সময় নেই, তাই অল্প সময়ে যতটুকু করা সম্ভব সব করবেন তিনি। তাছাড়া স্রোতের মামাও নিঃসন্তান, স্রোত বান্ধবী ওনারাও ইচ্ছে যতটুকু করা সম্ভব সব করা। ছাদে স্টেজ করা হয়েছে, পুরোটা ছাদ মরিচবাতি আর ফুলে সাজানো হয়েছে। মেয়েরা সবাই সাজতে ব্যস্ত। স্রোত সাজতে না চাইলেও বান্ধবী তাকে ধমকে জোর করে সাজায়। ধমকে বলে উঠে, তোর বিয়ে কি প্রতিদিন হবে? এত জ্ঞান জ্ঞান করিস কেন? কত প্ল্যানিং ছিল তোর বিয়ে নিয়ে, তার কিছুই হয়নি। এমনিতেই মেজাজ খারাপ, তুই আরো খারাপ করিসনি। বোনের কথা শুনে স্রোত আর পাঠা দেয়নি। করুক, যা ইচ্ছে, দুটোই দিন তো। স্রোতকে হলুদ আর কলাপাতা রঙের শাড়ি পরানো হয়েছে। হলুদ গোলাপের গহনা দিয়ে তাকে সাজানো হয়েছে। হলুদ গোলাপ স্রোতের অনেক পছন্দের। সব মেয়েরা হলুদ রঙের শাড়ি পরেছে। একে একে সব মেহমানরা পরিবারের সবাই ছাদে চলে গিয়েছে। অপেক্ষা নতুন করে। মেয়েদের সবাই সাজগোজ শেষ হলে তারা ছাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। বান্ধবী তো বোন দেখে নাটকীয় স্বরে বলতে শুরু করে, হায় আপু, তোকে দেখে তো আমি ফিদা। এত সুন্দর কেন তুই? মাশাল্লাহ মাশাল্লাহ। আমি যদি ছেলে হতাম আর তোর বোন না হতাম, শিউর মেহরাত ভাইকে কিডন্যাপ করে তোকে নিয়ে পালিয়ে যেতাম। বান্ধবীর কথা হাসির রোল পড়ে যায়। স্রোত বোনকে জড়িয়ে ধরে। যতই হাসি খুশি থাকুক না কেন, বান্ধবীর যে বোনের জন্য কষ্ট হচ্ছে তা স্রোত বুঝতেই পারছে। সবাই স্রোতকে ছাদে নিয়ে স্টেজে বসিয়ে দেয়। তারপর যত নিয়ম কানুন আছে সব শেষ করা হয়। মায়ের পরিবর্তে স্রোতের মামি সব করেন। ওনার কোনো সন্তান নেই বলে স্রোত বান্ধবী ওনার কাছে ওনারই সন্তান। স্রোত যখন পৃথিবীতে আসে তখন ওর মায়ের কিছু জটিলতার জন্য প্রায় 1 মাস স্রোত তার মামির কাছে ছিল। এই দুধের শিশুর সব কাজ সব দায়িত্ব এখন ওনার ছিল, যার জন্য স্রোতের প্রতি তার ভালোবাসা একটু বেশি। বিয়ে বাড়িতে স্রোতের মায়ের দায়িত্ব উনি পালন করেছিলেন। নিয়ম কানুন শেষে উনি স্রোতের মাথায় হাত বুলিয়ে পড়লেন, সখী হ মা, নতুন জীবনে পা রাখছিস, নতুন সংসার, নতুন দায়িত্ব, সব ঠিকঠাক করে সামলে নিস। বলতে বলতে উনার চোখ দিয়ে পানি চলে আসে। স্রোত উনাকে জড়িয়ে ধরে সব নিয়ম কানুন শেষ করে। এখন আনন্দ করার পালা। প্রথমেই স্রোতের বান্ধবীরা নাচবে বলে ঠিক হয়। তারপর বান্ধবীর দল। সাউন্ড বক্সে গান চালু হলে ওরা তাল মিলিয়ে নাচতে শুরু করে। কর্ণা যে বধূ সাইজা ছেড়ে আজ তারে ফ্যান্টাস্টিক লাগতেছে। নাচ শেষে সবাই যখন হাততালিতে ব্যস্ত, তখন হঠাৎ আর একটা গান বেজে ওঠে। সবাইকে অবাক হয়ে যায়, কারণ ওদের স্ক্রিপ্টে এই গান ছিল না। বান্ধবী তখন স্রোতের পাশে বসা। হঠাৎ দেখে গানের তালে তালে ছাদের দরজা দিয়ে কিছু মানুষ হেসে প্রবেশ করছে। সামনে মেহরাত, তার দুই পাশে রিহানা, নয়না, আর তাদের পেছনে রায়হান, আরিফ, নবীর। মেহরাদের পরনে কলাপাতা রঙের পাঞ্জাবি, বাকিদের হলুদ রঙের। সবাই তাদের দেখে ও বলে চিৎকার করে ওঠে। স্টেজের সামনে এসে তারা গানের তালে তালে নাচতে শুরু করে। স্রোত অবাক হয়ে তাকিয়ে আছে। ওই বাড়ি থেকে মানুষ আসবে এটা স্রোতের অজানা ছিল। মেহরাত নাচ করছে, তার মুখে হাসি, চোখ স্রোতের চোখে আবদ্ধ। অন্যদিকে বান্ধবী আর ওর বান্ধবীরা একজনকে দেখে একে অপরের মুখ চাচাই করছে। সবার মনে একটা প্রশ্ন, এই ব্যক্তি মেহরাদের সাথে এখানে কি করছে? এতক্ষণে খুশি থাকলেও ওই ব্যক্তিকে দেখে বান্ধবীর মন খারাপ হয়ে যায়। ওই ব্যক্তি নাচে ব্যস্ত, সে এখনো বান্ধবীকে খেয়াল করেনি। বান্ধবীর মন খারাপ দেখে ওর বান্ধবীরা স্টেজে বসা অবস্থাতেই ওকে বলে যেন মন খারাপ না করে, হলুদে মনোযোগ দেয়। মেয়রাদের নাচ শেষ হলে সবাই হাততালি দেয় আর সে স্রোতের দিকে এগিয়ে যায়। সে স্রোতের দিকে ডান হাত বাড়িয়ে দেয়। স্রোত ইতস্তত বোধ করছে, সবার দৃষ্টি ওদের দিকে। মেয়রাদের মুখের ভঙ্গিমা, চোখ যেন বলে দিচ্ছে, আমি অপেক্ষা করছি তো স্রোতসিনী, হাত ধরুন, উঠে আসুন।
স্রোত মেহরাদের হাতে হাত রাখে। মেহরা তাকে স্টেজের সামনে নিয়ে এসে হাত ছেড়ে দেয়। স্রোত আর বাকি সবাই মেহরাদের দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে আসলে সে কি করতে চায়। স্রোতের হাত ছেড়ে দিয়ে মেহরাদ একটু হাঁটু গেড়ে বসে স্রোতের দিকে একটা ডায়মন্ডের রিং এগিয়ে দেয় আর বলে, উইল ইউ বি মাই বেটার হাফ স্রোতস্বিনী? সারা জীবনের জন্য আমাকে আপনার স্রোতে গা ভাসানোর জন্যে সম্মতি দিবেন স্রোতস্বিনী? মেহরাদের কথা শুনে সবাই স্রোতের দিকে তাকায়। স্রোত শান্ত দৃষ্টিতে মেহরাদের মুখ পানে তাকিয়ে আছে। মেহরাদ স্রোতের উত্তরের অপেক্ষায়, চোখ যেন বলে দিচ্ছে। এত সময় নিচ্ছেন কেন স্রোতস্বিনী? তাড়াতাড়ি করুন। স্রোত এবার তার বাঁ হাতটা বাড়িয়ে দিয়ে শান্তভাবেই বলে ওঠে। I will. মেহরাদের অদর প্রসারিত হলো, চোখে মুখে প্রশান্তির ছোঁয়া। সবাই চিৎকার করে উঠল। মেহরাজ স্রোতের বাঁ হাতের অনামিকায় রিংটা পরিয়ে দিল। এখন স্রোতের পাশে মেহরাদকে বসানো হয়েছে, বাকিদেরও আপ্যায়ন করা হয়েছে। এর মাঝে ওই ব্যক্তি মান্ধবীকে খেয়াল করে। সেও বুঝে উঠতে পারে না মান্ধবী এখানে কি করছে। এবার মান্ধবীদের নাচের পালা। মান্ধবীদের নাচবে আর এদিকে স্রোতকে মেহেন্দি দেওয়া হবে। মান্ধবী নিজেই গেয়ে উঠল। হে চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচবে বলে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। মেহেন্দি দেওয়ার পুরোটা সময় মেহরাদ এক দৃষ্টিতে স্রোতের হাতের দিকে তাকিয়েছিল। আর একটা চমৎকার ব্যাপার হলো, মেহরাদ একটা ডিজাইন করিয়েছে ওর বাম হাত আর স্রোতের ডান হাত মিলিয়ে, যেটা শুরু মেহরাদের হাতে আর স্রোতের হাতে শেষ। স্রোত চুপচাপ মেহরাদের কাণ্ড দেখছে। স্রোতের বান্ধবীরা তো হেসে কুটি কুটি। একজন তো স্রোতের কানে কানে বলেই দিল, স্রোত জিতেছিস। অনুষ্ঠান শেষে সবার খাওয়া দাওয়ার পালা। সবাই নিচে চলে যায়। মেহরাদ স্রোতের পরিবারের সবার সাথে তার ভাই বোনকে পরিচয় করিয়ে দেয়। রিহানা রায়হানের ছোট বোন, কলেজে খোলা থাকায় সে আজ বিকেলে আসছে। পরিচয় পর্ব শেষে মান্ধবী বুঝতে পারে এই ব্যক্তি মেহরদের চাচাতো ভাই। মান্ধবী খেয়াল করলো তার ফোনটা তার হাতে নেই, ছাদে ফেলে এসেছে। সে ছাদে চলে যায় ফোন আনতে। ওই ব্যক্তিও মান্ধবীর পেছনে পেছনে ছাদে চলে যায়। মান্ধবী ফোন নিয়ে পেছনে ঘুরতে দেখতে পায় রায়হান তার সামনে দাঁড়িয়ে। হঠাৎ রায়হানকে তার পেছনে দেখে সে ভয় পেয়ে যায়, তবুও তাকে এড়িয়ে চলে যাতে সামনের দিকে কদম ফেলে মান্ধবী। কদম ফেলতে রায়হান তার পথ আটকায় এবং শান্ত দৃষ্টিতে চেয়ে বলে, তোমাকে আবার খুঁজে পাবো কখনো ভাবিনি। খুঁজছেন নাকি? অনেক খুঁজেছি, অনেক। তোমার ফ্রেন্ডরা কেউ তোমার খোঁজ দেয়নি। আমি নিষেধ করেছিলাম। হঠাৎ হারিয়ে যাওয়ার কারণ? আপনার অজানা নয়, বাদ দিন। কেমন আছেন রায়হান ভাই? তার ছেলের সাথে জিজ্ঞাসা করে মান্ধবী। ভালো। আকাশের দিকে বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে বলে রায়হান। ইরা আপু কেমন আছে? বিয়ে করবেন কবে? যাক, আত্মীয় হয়ে গেলাম, বিয়ের দাওয়াত পাবো। স্মিত হেসে বলে মান্ধবী। মুখে সবসময় হাসি রাখা প্রয়োজন, এই হাসি শত্রুকে কনফিউজড করে দেয়। মান্ধবীর মুখে হাসি দেখে রায়হান অবাক হয় বটে। 1 বছর আগে যে মেয়েটা তার পেছনে পাগলের মতো ঘুরতো, ইরার সাথে সম্পর্ক আছে শুনে যে মেয়েটা সবার সামনে কান্না করেছিল, সেই মেয়েটা তার সামনে দাঁড়িয়ে হেসে হেসে দাওয়াত চাচ্ছে। বুক ভরা নিঃশ্বাস ফেলে রায়হান বলে, ওই দিনের 1 উইক পরেই আমি জানতে পারি ইরা আমাকে ঠকিয়েছে। শি ওয়াজ ইন এ রিলেশনশিপ উইথ আনাদার ওয়ান। শি চিটেড উইথ মি। মান্ধবী বিস্ময়কর দৃষ্টিতে সেট রইল, তারপর হেসে ফেলল। তাই বুঝি আমাকে খুঁজছিলেন? তুমি হাসছো কেন? এই যে আপনি আমাকে অপশন হিসেবে খুঁজছিলেন। তুমি চলে যাওয়ার পর আমি বুঝেছিলাম আমি তোমাকে মিস করছি। প্রতিদিন কোচিংয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা, ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলা মেয়েটাকে আমি মিস করছিলাম। আপনি ইরা আপুকে ভালোবাসতেন, সবার সামনে বলেছিলেন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, সে আমাকে ঠকিয়েছে। শক্ত গলায় বলে রায়হান। মান্ধবী চুপ করে রইল। রায়হান এবার মান্ধবীর চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমাকে কি এখনো ভালোবাসো মান্দনী? এই প্রশ্ন আশা করেনি মান্ধবী। সে সময় নেয়, স্মিত হেসে বলে, পৃথিবীর কত অদ্ভুত নিয়ম, তাই না রায়হান ভাই? আমরা যাকে ভালোবাসি সে ভালোবাসে আরেকজনকে, সেই আরেকজন আবার ভালোবাসে অন্যজনকে। আমরা কেউই মনের মানুষটাকে পাই না, কোথাও কেউ নেই আসলে। কথাটা বলে মান্ধবী নিচে চলে যায়। তার টলমলে চোখগুলো রায়হান দেখতে পায় না।
সে বান্ধবী যাওয়ার পানে চেয়ে আছে। বান্ধবী শেষ কথাটা ভাবতেই রায়হানের অধর প্রসারিত হয়। সে বান্ধবী যাওয়ার পানে চেয়ে বিড়বিড় করে বলে, এবার তোমাকে হারাতে দিব না আমি বান্ধবী। নিজের করা ভুল নিজেই এবার শুধরে নিব। 1 বছর ভুলের শাস্তি ভোগ করেছি, এবার প্রায়শ্চিত্ত করার পালা। বান্ধবী রুমটা বেশি বড় হওয়ায় সবাই এই রুমে আড্ডা দিতে বসেছে। ড্রয়িং রুমে বড়রা আছে বলে তারা সবাই এই রুমে চলে আসে। এখন বাজে রাত 12টা। বাড়িতে এই তরুণরা ছাড়া আর কেউ নেই। বড়রা সবাই যার যার রুমে চলে গিয়েছে আগেই। মেহমান যারা ছিল তারাই বিল্ডিংয়েই, তারাও যার যার বাসায় চলে গিয়েছে। স্রোতের এত ভিড় ভালো লাগে না, কিন্তু কিচ্ছু করার নেই। সবাই জোর করে বসিয়ে রেখেছে। সে একবার বিরক্তি নিয়ে উঠতে নিচ্ছিল, তখন মেহরাত বলে, থাকুন না স্রোতস্বিনী, ভালো লাগছে তো। মেহরাদের কথা সে ফেলতে পারে না, কেন জানি সে বসে রইল। সবাই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। এর মাঝে স্রোত বলে, তোমরা আনন্দ করো, আমি ফ্রেশ হতে চাই। এই ভারী সাজ পোশাক আমার বিরক্ত লাগছে। সবাই জানে স্রোত কেমন, তাই এখন আর কেউ আটকায়নি। অনেক রাত হয়ে গিয়েছে, কাল সকাল সকাল উঠতে হবে। মেহরাদের ভাই বোনরা জানিয়েছে তারা একটু পর রওনা হবে। বিয়ে বাড়িতে আনন্দ না হলে কি ভালো লাগে? ওদের বাড়িতেও মনেই হয় না যে বিয়ে। স্রোত চলে যাওয়ার একটু পর মেহরাদও ওয়াশরুমের নাম করে বেরিয়ে যায়। টেবিলের উপর থেকে একটা বাটি নিয়ে স্রোতের রুমে চলে যায়। রুমে গিয়ে বুঝতে পারে স্রোত ওয়াশরুমে। সে দরজা লাগিয়ে রুমের আলো নিভিয়ে দেয়। স্রোত হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে গিয়েছিল। বেরিয়ে এসে রুম অন্ধকার দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। সে অন্ধকার ভয় পায়। ওয়াশরুমে আবছা আলো রুমে আসে। এতে স্রোত বুঝতে পারে রুমে কেউ আছে। সে রেগে ধমকে ওঠে, কে এখানে? আমার এসব ফাজলামো একদম পছন্দ না। কারো সারা সপ্তাহ নেই। স্রোত আবার কিছু বলতে যাবে, তখনই টের পায় সেই মানুষটা তার পেছনে। মানুষটার গরম নিঃশ্বাস স্রোতের ঘাড়ে পড়ছে, সাথে অপরিচিত পারফিউমের ঘ্রাণ তো আছে। মেহরা তার পেছনে বুঝতেই পেরে চকিত পেছনে ফিরে সে আর বিস্ময়ের সাথে বলে, মেজর সাহেব, আপনি এখানে? মেহরাত হাসলো। কোনো কথা না বলে হাতের বাটিটা থেকে হলুদ নিয়ে স্রোতের গালে লাগিয়ে দিয়ে বলল, শুভ হলুদ স্রোতস্বিনী। স্রোত যেন অবাক হতেও ভুলে গিয়েছে সে এখানে হলুদ লাগাতে এসেছে। মেহরাত এবার রুমের আলো জ্বালিয়ে বিছানায় বসে বলতে শুরু করলো, আমার বিয়ে, আমার হলুদ সন্ধ্যা, আমার বউ, আর আমি নাকি হলুদ ছোঁয়াতে পারবো না? এটা কি ঠিক? আপনি বলুন স্রোতস্বিনী। স্রোত আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। সে বিস্ময় নিয়ে মেহরাদের কথা শুনছে। মেহরাত আবার বলল, ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে আসুন, আমাকে হলুদ লাগিয়ে দিন। সময় নেই, চলে যাব তো এখন। স্রোত সামনে হেঁটে গিয়ে বলল, আপনি কি আসলেই পাগল? বউয়ের সাথে পাগলামি করব না তো কার সাথে করব? আজিব। নিন নিন, হলুদ লাগিয়ে দিন। আপনি আমি হলুদ না লাগালে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হবে না তো। কিছু একটা মনে করে মেহরাত আবার বলল, এই ওয়েট ওয়েট, আপনার হাত দুটো দেখি মেহেদির কেমন রং ধরেছে। স্রোত হাত বাড়িয়ে দেয়। হাত দেখে মেহরাত আনন্দের সাথে বলে, মাশাল্লাহ, অনেক সুন্দর রং ধরেছে। জানেন তো, কোডের মেহেদির রং যত গাঢ় হয় স্বামী নাকি তত বেশি ভালোবাসে। দেখুন আপনার মেহেদির রং কতটা গাঢ় হয়েছে, তবু আপনি বুঝলেন না আমি আপনাকে কতটা ভালোবাসি। শেষের কথাটা নাক টেনে কাঁদো কাঁদো স্বরে বলে মেহরাত। মেহরাদের কাণ্ড দেখে স্রোত হেসে ফেলে। তখন আবার বলে, হাসবেন না, সত্যি বলেছি। নিন, এখন আমি হলুদ লাগিয়ে দিন তো। হলুদের বাটিটা স্রোতের সামনে এগিয়ে দিয়ে বলল মেহরাত। মেহরাদের পাগলামিগুলো স্রোতের ভাল লাগছে, খুবই ভাল লাগছে। সে বাটি থেকে হলুদ নিয়ে মেহরাদের গালে ছুঁয়ে দিল। মেহরাত হাসলো, প্রশান্তির হাসি। এবার সে উঠে দাঁড়িয়ে পড়ল, আজ আসি, কাল আপনাকে নিজের নামে লিখে নিতে চলে আসব। কাল থেকে আপনি আমার, পুরোটাই আমার স্রোতস্বিনী, একান্তই আমার। মেহরাত দরজা খুলেই দেখতে পায় দরজার বাইরে সবাই কোমরে হাত দিয়ে দাঁড়ালো। মানদেবী দুষ্টুমি করে বলল, ভাইয়া, এটা আপনার ওয়াশরুম। মানদেবীর কথা শুনে সবাই জোরে হেসে ফেলল। মেহরাত বোকা ভাসি দিয়ে একবার স্রোতের দিকে তাকিয়ে তো আর একবার বাইরের সবার দিকে তাকায়। স্রোত কটমট করে মেহরাদের দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই জ্বালিয়ে দিবে। এর মাঝে নবীন, আরিফ আর রায়হান মেহরাতকে ধরে বলে, ভাই, আমাদের বাসায় অনেক ওয়াশরুম আছে, তুমি তাড়াতাড়ি চলো। এই কথা শুনে আর এক দফা হাসি রোল পড়ে যায়। ওরা চলে যায়। স্রোত শান্ত ভঙ্গিতে দরজার সামনে আসলে দেখতে পায় বিচ্ছু বাহিনী হাসছে। স্রোতকে দেখতেই বলে ওঠে, তুমি ওয়াশরুমে কি করছো স্রোত আপু? স্রোত ওদের কথার মানে বুঝতে পারে ধ্যাৎ। বলে মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। সবাই একে অপরের মুখ চাচাই করে জোরে হেসে ফেলল।
দিনটা শুক্রবার। সকাল থেকে দুবাড়িতে আনন্দের ঢল নেমেছে। সবাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। কত কাজ! স্রোতকে সাজানোর জন্য আজ পার্লার থেকে লোক আসবে। স্রোত প্রথমে নাকচ করে দিলে তার মামি এসে তাকে বুঝিয়ে বলে, স্রোত মা দেখো, আজকের দিনটা কত সুন্দর। আজ তোমার বিয়ে, আমরা সবাই কত খুশি। দেখো এই দিনটা নিয়ে প্রতিটা মেয়ের কত স্বপ্ন থাকে। আজই তো সাজগোজ করার দিন, আজই তো মন ভরে তুমি সাজবে। এই দিন আর আসবে না মা। আজ সব থেকে বেশি তোমাকে সুন্দর লাগতে হবে, তুমি নিষেধ করো না। মামির কথা শুনে স্রোত রাজি হয়, তবে বলে দেয় ভারী সাজ যেন না দেয়। তারপর মামি সবাইকে বলে স্রোতের রুম খালি করে দিয়েছে, এখন একটু একা থাকা প্রয়োজন। স্রোত দরজা বন্ধ করে বসে আছে। সে ভাবছে মাত্র কয়েকদিনে তার জীবন কতটা পরিবর্তন হয়ে গেছে। কখনো বিয়ে করবে না বলে ঠিক করে রাখা মেয়েটা আজ বিয়ে করছে। তার ভয় ছিল, তার মায়ের সাথে যা হয়েছে তা হওয়ার ভয়। কিন্তু মেহরাতকে দেখে তার মন সায় দিয়েছে যে এমন কিছু হবে না। সে লোকটাকে ভরসা করে দেখতে চায়। তবুও তার মনটা আজ ভীষণ খারাপ, মা নেই বলে। মায়ের কত স্বপ্ন ছিল মেয়েদের বিয়ে নিয়ে, আজ বিয়ে অথচ মা নেই। স্রোতের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তখনই সে দেখলো তার বারান্দাটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে। অন্ধকারের মধ্যে সাদা ধোঁয়া ঘিরে ফেলেছে জায়গাটাকে। এই অন্ধকার থেকে এক শাড়ি পরিহিত মানবী তার দিকে এগিয়ে যাচ্ছে। স্রোত বোঝার চেষ্টা করছে কি এটা। আবছা মানবী যখন স্রোতের অনেকটাই কাছে চলে এসছে, স্রোত তখন উঠে দাঁড়ালো। সে আবছা মানবী হাসছে, তার চোখ মুখে আনন্দের ছোঁয়া। স্রোত অস্পষ্ট স্বরে ডেকে উঠল, আম্মু। স্রোত যখন দৌড়ে মানবীকে জড়িয়ে ধরতে যায় কিন্তু পারে না। সে যত এগোয় মানবী তত পেছনে যায়। স্রোত কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ে। মানবী মুখে হাসি রেখেই জিজ্ঞেস করে, কাঁদছিস কেন স্রোত? আমি তোমাকে ধরতে পারছি না কেন আম্মু? কাঁদতে কাঁদতেই বলে স্রোত, আমাকে তো এখন ধরা যাবে না, আমি যে ধরা ছোঁয়ার বাহিরে। আম্মু জানো, আজ আমার বিয়ে। আমি বিয়েটা করতে চাইনি। আমি তো দেখেছি তুমি কি কি সহ্য করেছো, কিন্তু জানি, আমি সব জানি। পাগল মেয়ে আমার। সবাইকে এক হয় বল? তোর বাবা বদমেজাজে ছিলেন। আম্মু তুমি খুশি তো বিয়ে নিয়ে? খুশি, খুবই খুশি। তুই ভালো থাকবি মা, অনেক ভালো থাকবি। তোমার কত ইচ্ছে ছিল বিয়ে নিয়ে, অথচ তুমি পৃথিবীতেই নেই। কে বলেছে আমি নেই? আমি আছি, আমি তোদের মাঝে আছি। মনে রাখবি তোদের মা সব সময় তোদের আশেপাশেই আছেন। স্রোত অশ্রুসিক্ত চোখে মানবীর দিকে চেয়ে রইল। মানবী আবার বললেন, আজ আসি, ভালো থাকিস। কথাটা বলেই মানবী হাওয়ায় মিলিয়ে গেলেন। সেই অন্ধকার, সাদা ধোঁয়া সব মিলিয়ে গেল। স্রোত চিৎকার করে ওঠে, আম্মু যেও না আম্মু। স্রোতের চিৎকার শুনে সবাই ওর ঘরের সামনে চলে এসছে। দরজা ধাক্কাচ্ছে। এক পর্যায়ে স্রোতের ধ্যান ভাঙলে এসে বুঝতে পারে সে তার মাকে কল্পনা করেছিল। দরজা ধাক্কানো আওয়াজ শুনে সে চোখ মুছে মেঝে থেকে উঠে দাঁড়ায়। নিজেকে সামলে দরজা খোলে। সামনে সবাইকে দেখে অবাক হলে ও শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে, কি হয়েছে? সবাই এখানে কেন? মাধবী বলে, তুই আম্মু আম্মু বলে চিৎকার করছিলি কেন? এমনি। দীর্ঘশ্বাস ফেলে বলে স্রোত। সবাই চুপ হয়ে যায়। স্রোতের মামি এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মায়ের কথা মনে পড়ছে? পড়বেই। তুমি গোসল করে ফেলো, পার্লার থেকে মেয়েরা চলে এসেছে, তোমার অপেক্ষা করছে। স্রোত আচ্ছা বলে ভেতরে চলে যান। সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর সবাই যার যার কাজে চলে যায়। এইসব সিরাজ সাহেব দূর থেকে দেখছিলেন। বুক ভরা নিঃশ্বাস নিয়ে তিনিও চলে যান। স্রোতকে সাজানো শেষ। মাধবী খুশিতে বলে, আপু, তোকে একদম রূপকথার রানী লাগছে, পুরাই লাল টুকটুকে বউ। স্রোত এক দৃষ্টিতে আয়নার দিকে চেয়ে রইল। সেই মেহরাদের জন্য বউ সেজেছে, মেহরাদের বউ। স্রোতকে সাজানো শেষ হলেই সবাই চলে যায় নিজেরা তৈরি হতে। স্রোত রুমে একা। তখনই ফোনটা টুংটাং শব্দে বেজে ওঠে। ফোনটা নিতেই দেখতে পায় মেহরাদের মেসেজ। আপনাকে বধূ বেশে দেখার তৃষ্ণায় আমি তৃষ্ণার্ত। স্রোতস্বিনী, বুকটা যেন ফেটে যাচ্ছে। মেসেজটা পড়ে স্রোতের অধর প্রসারিত হলো। সাথে সাথেই আর একটা মেসেজ। একটু কল দিবেন? স্রোতের কল দেখে মেহরাজ খুশি হয়ে রিসিভ করলেও কেউ কোনো কথা বলছে না। তারা নীরব, সময় নীরব, পরিবেশ নীরব। এই নীরবতাটাও যে প্রেমময় শান্তির। একসময় মেহরাজ শান্তভাবে বলে উঠল, কি করছেন স্রোতস্বিনী? অপেক্ষা। কার? আপনার। বনিতা ছাড়াই বলে স্রোত। মেহরাজ হাসলো।
অদ্ভুত এক হাসি। সেই হাসিতে সুখ আছে, ভালোবাসা আছে। সময় যেন যাচ্ছেই না স্রোতস্বিনী। আপনাকে দেখার জন্য আমার চোখ দুটো অনেক জ্বালাচ্ছে স্রোতস্বিনী। ও শুধু চোখেই যাচ্ছে আমাকে দেখার জন্য, আর কেউ না? দুষ্টুমি করে বলল স্রোত। স্রোত খেয়াল করেছে যে যখন মেহরাদের সাথে থাকে তখন তার গম্ভীর ভাব কোথায় যেন হারিয়ে যায়। সেই পুরনো চঞ্চল স্রোত ফিরে আসে। স্রোতের কথায় মেহরাদ শব্দ করে হেসে ফেলল, বলল, আমি অত অপেক্ষা করেছি, খুব অপেক্ষা করছি। এই সময় অন্য দিন কত তাড়াতাড়ি ফুরিয়ে যায়, আর আজকে সে যাচ্ছেই না, সে স্থির হয়ে গেছে। সময়ের বিরুদ্ধে মেহরাদের অভিযোগ মন দিয়ে শুনল স্রোত। সে হাসল, খুবই সামান্য হাসি, বলল, এখন সময়ও আপনার শত্রু হয়ে গেল? একদম। সময় আমার সাথে সতীনের মতো ব্যবহার করা শুরু করেছে, আপনার কাছে যেতেই দিচ্ছে না। মেহরাদের বাচ্চামো দেখে স্রোত স্মিত হেসে বলল, বাচ্চামো বাদ দিন, এখন রাখছি, যে কেউ চলে আসবে এখন। আমার জন্য অপেক্ষা করুন স্রোতস্বিনী, আপনার এই অপেক্ষা আর আপনি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। গাঢ় স্বরে বলে ফোন রেখে দেয় মেহরাত। স্রোত আয়নায় নিজেকে দেখতে থাকে। অনেক সময় পার হয়। বান্ধবী এসে জানায় ওরা চলে এসেছে। স্রোত বারান্দায় যায়, গিয়ে দেখে দুটো গাড়ি এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে সবাই বের হয়। স্রোত অপেক্ষা করছে কখন মেহরাত বের হবে। স্রোত নিজেই নিজের কাণ্ডে অবাক, সে কেন এমন করছে। তখনই মেহরাত নামলো, তার পরনে অফ হোয়াইট রঙের শেরওয়ানি। স্রোত তৎক্ষণাৎ মেজর সাহেবকে রূপকথার রাজা মনে আখ্যায়িত করল। সেই রাজা রাজ্যের রানী হতে চলেছে সে। মেহরাত গাড়ি থেকে নেমে উপরের দিকে তাকাতেই স্রোতের চোখে চোখ পড়ে যায়। সে যেন জানতো স্রোত এখানে তার অপেক্ষায় থাকবে। স্রোত সাথে সাথে রুমে চলে যায়। মেহরাত তাদেরকে হাসে। মেহরাত সোফায় বসে আছে, সামনে কাজী সাহেব বসা। এখন স্রোতকে আনার পালা। বান্ধবীর সাথে রায়হানের দেখা হয়েছে। রায়হান অনেকবার কথা বলতে চাইলেও বান্ধবী যথাসম্ভব এড়িয়ে চলেছে। স্রোতকে যখন মেহরাদের পাশে এনে বসানো হয় তখন দুজনে কেউ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। স্রোতের সামনে সে যতই পাগলামি করুক, সবার সামনে সে অন্যরকম। তবে মনে মনে ঠিকই বলেছে, মাশাআল্লাহ। আমার চোখ দুটো হয়তো জানতো না তাদের অপেক্ষার ফল এত বেশি মিষ্টি হবে। স্রোতকে ফিসফিসিয়ে বলল, আপনার স্নিগ্ধতায় আমার সব তেষ্টা মিটে গেছে স্রোতস্বিনী, তবে বুকটা একটু বেশি খা খা করছে। স্রোত নিচের দিকে তাকিয়েছিল। মেহরাদের কথা শুনে সে হাসল, অদ্ভুত সে হাসি। কাজী সাহেব যখন স্রোতকে কবুল বলতে বলে তখন সে সময় নেয়, কেন যেন কথাগুলো আটকে যাচ্ছে, বলতে পারছে না। মেহরা তখন শক্ত করে স্রোতের হাতটা মুঠোবন্দি করে। স্রোত চৌকিতে ওর দিকে তাকায়। মেহরাদের চোখ যেন বলে দিচ্ছে, আমাকে ভরসা করুন স্রোতস্বিনী, এই যে হাত ধরলাম আর কখনো ছাড়বো না, বিশ্বাস করুন আমায়। স্রোত মেহরাদের চোখের দিকে তাকিয়ে কবুল বলে ফেলে। মেহরাদের মনে হয় সে এমন সুমিষ্ট ধ্বনি আর কখনো শোনেনি। প্রশান্তিতে তার চোখ বুঝে আসে, চোখে মুখে পূর্ণতার ঝলক। মেহরাতকে কবুল বলতে বললে সে স্রোতের দিকে তাকিয়ে স্রোতের হাতটা আরো শক্ত করে মুঠোবন্দি করে এক নিঃশ্বাসে কবুল বলে ফেলে। এ যেন মেহরাতের চাওয়াই পরিণয়। আলহামদুলিল্লাহ, সবাই বলে ওঠে। মেহরাজ যে স্রোতের হাত ধরে ভরসা দিয়েছে সবটাই সিরাজ সাহেব দেখেছেন। উনার ভিতরে প্রশান্তির আনন্দ। উনার মেয়ে ভালো থাকবে, সঠিক মানুষের হাতেই তিনি কন্যাদান করেছেন। বিয়ে পড়ানোর সময় রায়হান মেহরাদের আর বান্ধবী স্রোতের পেছনে দাঁড়িয়েছিল। রায়হান আজ অনেক চেষ্টা করলেও বান্ধবীর সাথে কথা বলতে পারেনি। তখনই ফিসফিসিয়ে বলে, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। 1 বছর আগে প্রেমে পড়িনি, তবে এই একটা বছর ভালোবেসেছি, অপেক্ষা করেছি। এবার না হয় প্রেমে পড়ব, নতুন ভালোবাসার ইতিহাস গড়ব। আগে ভালোবাসা, তারপর প্রেম। বান্ধবী বিস্ময় দিকে তাকালো। রায়হান হেসে চোখ মারে তাকে। কন্যা বিদায়ের পালা। বিয়ের এত এত আনন্দ যেন এক নিমেষেই শেষ হয়ে যায়। সব রং যেন ফিকে হয়ে যায় কন্যা বিদায়ের সময়। বাতাসে করুণ বাঁশির সুর। মনের ভেতরে মন খারাপেরা তখন উতাল পাতাল ঢেউ হয়ে বয়। সবার চোখে জল, আর কোনো একজনের মনে সব ছেড়ে ছুড়ে যাওয়ার বেদনা। কি জানি কি হয়, নতুন জীবনে নতুন পরিবারের মানুষ কেমন জানি হয়। কত হাজার রকমের চিন্তা তখন মাথায় আসে। বান্ধবী চোখ ঝাপসা হয়ে আসছে, কিন্তু যার বিয়ে তার কোনো ধ্যান নেই। সে চুপচাপ শান্ত দৃষ্টিতে দেখছে। তার মতে মেয়েরা এত কেন কান্নাকাটি করে। সে কাঁদবে না, একটুও না। তার সাথে কান্না করা যায় না, মানায় না তাকে। স্রোত সাহেরা বেগমকে বলছে, সংসারটা এতদিন যেভাবে সামলেছ এভাবেই সামলিও।
বান্ধবীকে কান্না করতে দেখে জড়িয়ে ধরে বলেছে, কান্না করছিস কেন? তুই তো বলেছিলি বিয়ে করে নিতে, এখন কাঁদছিস কেন? বান্ধবী হিচকি তুলতে তুলতে বলে। ও তুই বুঝবি না, পাষাণ মহিলা কোথাকার। বোনের কথায় স্রোত হাসে খানিকটা, তারপর বাবার দিকে ইশারা করে শক্ত কণ্ঠে বলে। ওনার দিকে খেয়াল রাখিস। বলে স্রোত গাড়িতে উঠে বসে। মেয়রা জানে স্রোতের বাবার সাথে স্রোতের সম্পর্ক ভালো না। মেয়রা সিরাজ সাহেবের কাছে গিয়ে ওনার হাত ধরে ভরসা দিয়ে বলে, আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল। আজ থেকে আপনি জানবেন আপনার একটা বড় ছেলে আছে যে আপনাদের সবার ভরসা হতে চায়। আমি সব ঠিক করে দিব। খুশিতে সিরাজ সাহেবের চোখ দিয়ে কয়েক ফোঁটা জল বেরিয়ে আসে। সে মেহরাদের পিঠে হাত বুলিয়ে বলে, বিশ্বাস আর ভরসা দুটোই করলাম, আশা করি মর্যাদা রাখবে। বিপরীতে মেহরার হাসি উপহার দেয়। তারপর গাড়িতে উঠে পড়লে গাড়ি চলতে থাকে নিজ গন্তব্যে। গাড়ি যখন ব্যস্ত রাস্তায় তখন পড়ন্ত বিকেল। এই গাড়িতে স্রোত, মেহরাত, রিহানা আর ড্রাইভার ছাড়া কেউ নেই। রিহানা ড্রাইভারের পাশে সিটে বসে মোবাইলে ব্যস্ত। স্রোত বাইরের দিকে তাকিয়ে আছে আর মেহরাজ স্রোতের দিকে তাকিয়ে আছে। মেহরাজ যে তার দিকে অপলক তাকিয়ে আছে সেটা স্রোত ভালোভাবেই বুঝতে পারছে। তার কেমন জানি অস্বস্তি হচ্ছে। একসময় সে মেহরাদের দিকে ঘুরে বসে জিজ্ঞেস করে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।